পশ্চিমবাংলার মানুষের জন্য যে ধান কেনা হতো, যে খাবার জিনিসগুলো কেনা হতো, কাগজ কলমে কেনা হতো, কাগজ কলমে বিক্রি হতো, কাগজ কলমে উপরে পেমেন্ট করে দেওয়া হতো। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছিলেন তিনি। এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা সরব হয়েছিলাম, তখন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডে বিরোধিতা করা যিনি মুখ্যমন্ত্রী, এই জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলেন ও কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে হঠাৎ ভাইপো ব্যানার্জির সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হলো, ওনাকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে যখন বনমন্ত্রী করা হলো, ইনকোয়ারি চলছিল। একদিনের মধ্যে আপনারা জানেন 180 গাড়ি ট্রাক চাল সিজ করেছিল কাস্টম বাংলাদেশ বর্ডারে। তখন থেকে এই তদন্ত শুরু হয়েছিল। এই তদন্ত শুরু হওয়ার পরে যখন বাকিবুরকে অ্যারেস্ট করা হলো, বাকিবুর সঙ্গে ওনার যে লেনদেন ছিল, অ্যাকাউন্টে লেনদেন হয়েছিল, সেই বাকিবুরকে অ্যারেস্ট করার পরে তদন্ত হতে হতে খাদ্যমন্ত্রী যিনি ছিলেন, এক্স খাদ্যমন্ত্রীকে ইডি অ্যারেস্ট করেছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ ঝড় তুলে দিয়েছিলেন। কিন্তু তারপরে যখন প্রমাণ হয়ে গেল কি ওনার অ্যাকাউন্টে অনেক টাকা এসছে, ওনার মেয়ের অ্যাকাউন্টে টাকা এসছে, ওনার যে বাড়িতে চাকরি করেন, কাজ করেন, কেয়ারটেকার ছিলেন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তখন কিন্তু উনি তাকে ছুঁড়ে ফেলে দিলেন। এই তদন্ত হতে হতে যখন ইডি পৌঁছে গেল সন্দেশখালিতে, সন্দেশখালি যিনি নায়ক, সো কল্ড নায়ক যাকে বলা হতো, শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে যখন ইডি গ্রেফতার করতে গেল বা পুছতাছ করতে গেল, সরি গ্রেফতার না, সেদিন পুছতাছ করতে গেছিল, তখন কিন্তু ইডির উপরে হামলা হলো। ইডির উপরে হামলা হলো, ইডিকে ওখান থেকে কোনোভাবে প্রাণ নিয়ে পালাতে হইল। তারপরে এই তদন্তটা কেস হলো, এফআইআর হলো, তারপরে একটা আন্দোলন শুরু হলো। সন্দেশখালী মহিলারা আন্দোলন শুরু করলো। এই আন্দোলনটা গণ আন্দোলনের মধ্যে, এই গণ আন্দোলন যেভাবে মহিলারা নেতৃত্ব দিলেন, তখন মমতা ব্যানার্জি বলতে শুরু করলেন যে আরএসএস এই আন্দোলনটা করাচ্ছে। শেখ শাহজাহান ভালো লোক, শেখ শাহজাহানকে টার্গেট করেছে ইডি, এই কথাটা বিধানসভা দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। তখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলেন যিনি এখানে প্রার্থী হয়েছেন, পার্থভৌমিক। পার্থভৌমিক গেলেন সন্দেশখালী। সন্দেশখালীতে যাওয়ার পরে উনি বলেন শেখ শাহজাহান ভদ্রলোক, ওনাকে ফাঁসানো হচ্ছে। উনি ওখানে গিয়ে গান টান করলেন, বাজনা টাজনা বাজালেন, চলে এলেন। তখনই আমাকে একজন ফোন করে বলল কি শেখ শাহজাহানের ব্যাপারে দেখার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের পরে পার্থভূমিকে একটা কারণে পাঠানো হচ্ছে कि पार्थभूमिक संगे शेख शाहजहान ज्योतिप्रिया मल्लिक चले जाওয়ার পরে সেই তলাবাজির কাজটা ওই করছিল। তখন আমি বললাম কি প্রমাণ আছে তোমাদের কাছে? তখন প্রমাণ আকারে আমাকে শেখ শাহজাহান শিবু হাজরা সঙ্গে, শিবু হাজরা নৈহাটিতে প্রায় 150 বিঘা জমি কিনেছে, এই কথাটা তথ্য দিয়ে সেই ভদ্রলোক আমার কাছে পাঠান। এই প্রশ্ন করার পরে
এবিপিতে যখন আসে, এবিপি আনন্দে আমার এই একটা ডিবেটে আমি বলেছিলাম, তখন একটা নোটিশ আমার কাছে এলো, আইনি নোটিশ দিলেন আমার। আমি তার উত্তর দিলাম কি আপনি আমাকে আইনি নোটিশ দিয়েছেন, তার আপনি আমার উপরে একটা এফআইআর করুন, আমি কিন্তু কোর্টে প্রমাণ করে দেব কি আপনার সঙ্গে শেখ শাহজাহান শিবু হাজরা যোগ আছে। এরপরে আর কোনো চিঠি আমার কাছে আসছে না। আমি এই কথাটা এই জন্যে বললাম কি উনি মাঝে মাঝে ওই বক্তব্যের মধ্যে রাখছেন, বলছেন, অনেক কথা বলছেন, ব্যারাকপুরে গুন্ডারাজকে শেষ করবেন, বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, আমার বিরুদ্ধে কথা বলা উচিত না। এখানকার যিনি বিধায়ক তাকে সঙ্গে নিয়ে এখন বাড়ি বাড়ি যেতে হচ্ছে না। একজন ব্যক্তি যে এখানে থাকে না, তার বাড়ি কসবা, সেই ব্যক্তিটাকে এখানে আনা হলো কেন? এখানে ব্যারাকপুরে প্রার্থী করা হলো কেন? মমতা ব্যানার্জির কাছে যখনই এই ধরনের কিছু লোক পৌঁছয় যারা নাকি সকল শিল্পী আছে, মমতা ব্যানার্জি যেরকম নিজে বাংলার মানুষের সঙ্গে নাটক করে যাচ্ছেন, বাংলার মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছেন, সেরকমই দায়িত্ব নিয়ে কিছু কিছু জায়গা এমএলএ এমপি করে দেন মাঝে মাঝে কিছু লোক। আপনারা দেখেছিলেন এই সন্দেশখালীতে নুসরাত জাহান এমপি ছিলেন। নুসরাত জাহান হঠাৎ পিকচার থেকে গায়েব হয়ে গেলেন। অত বড় মহিলাদের উপর অত্যাচার হলো, উনি একবারও মুখ খুলতে পারেন না। হঠাৎ ব্যারাকপুরে আমরা কি দেখলাম? ব্যারাকপুরে জনতা রাজ আসছে, হোর্ডিং করল, জনতা রাজ আসছে, জনতা রাজ আসছে, জনতা রাজ আসছে। আগে একটা ট্রেন চলতো জনতা এক্সপ্রেস, ওই হাওড়া থেকে দিল্লি অবধি যেত, মানে কোনো ট্রেনে জায়গা না পেলে ওই ট্রেনে যেত, কেন প্রত্যেক স্টেশনে ও দাঁড়াতে দাঁড়াতে যেত। তো এই জনতা রাজ এখানে আসলো, প্রায় এখানকার মানুষ সবাই অবাক হয়ে গেলেন, জনতা রাজ আসছে কেন? এই জনতা রাজ এখানে এসে কিভাবে জনতাদের থেকে এক্সটর্শন করছে, আপনারা এখানে ব্যারাকপুরে মানুষ, টিটাগড়ে মানুষ থেকে ভালো কেউ জানতে পারে। টিটাগড়ের চেয়ারম্যান যে আছে, একটা বাড়ি যদি কেউ তৈরি করে 10 টাকা যদি সরকারের ফিস হয়, তাহলে ওকে 10 লাখ টাকা দিতে হবে। এই জনতারা যার নেতৃত্ব এখানে করা হয়েছে, জনতারাজ, সেই ব্যক্তি ওই বইটাই বানান, অনেক ধার দেনা হয়ে গেছিল, এখানে এসেছিলেন, এখানে এসে ধার দেনাগুলো শোধ করছেন। এখন কোটি কোটি টাকা এখান থেকে লোককে ভয় দেখিয়ে তোলা হচ্ছে। একজন তার আন্ডারে এখানে কাজ করতে এই ব্যারাকপুরে, সে অনেক লোকের টাকা পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। একজন এই মন্ত্রী মশাই, একজন এখানে সেক্রেটারি আছে, সে আবার কাউন্সিলরও আছে, সে যার তার বাড়ি লিখিয়ে নিচ্ছে। পুলিশ কোনো কেস লজ করছে না। একটা উঠতি বিজনেসম্যান, কষ্ট করে তারা বিজনেস করছে, তার বাড়ি জোর করে দখল করে নিয়ে নিয়েছে। একজন এখানে কাউন্সিলর আছে, তার বাড়িতে ইডি সিবিআই রেড করলো কেন? 62টা চেয়ারম্যান নিয়োগ দুর্নীতিতে তারা দায়িত্ব নিয়ে চুরি করেছে। 62টা চেয়ারম্যান, সেই 62টা চেয়ারম্যান আমাদের জেলাতে, আমাদের ব্যারাকপুরে 7টা পৌরসভাতে, তারা না 6টা পৌরসভা চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে, চেয়ারম্যান এক্স চেয়ারম্যান। বাকি কোনটা ছিল? একটা ব্যারাকপুর
একটা ভাটপাড়া, ভাটপাড়া আর ব্যারাকপুর বাদ দিয়ে, কেন ব্যারাকপুরে কোনো নিয়োগ হয়নি, তখন হয়নি। আর ভাটপাড়ায় আমি যখন চেয়ারম্যান ছিলাম কোনো কেউ আঙুল দেখাতে পারেনি বা কোনো ভুল কাজ করা হয়নি কোনো দিন, তাই জন্যে ওই লিস্টে কিন্তু নাম নেই। আমি এই কথাটা এই জন্যে বলছিলাম কি নিয়োগ দুর্নীতিতে মামলাতে ৬২ জন যে দলের চেয়ারম্যান নিয়োগে দুর্নীতি করেছে, যে দলের এডুকেশন মিনিস্টার হাজার হাজার ছেলেদের চাকরির টাকা দিতে হয়েছে, যে মানুষগুলো আজকে প্রায় ৮০% মানুষ নিজের ছেলে মেয়েদেরকে কিন্তু সরকারি স্কুলে লেখাপড়া করে, সবাই তো পয়সা নেই যারা প্রাইভেট স্কুলে তারা শিক্ষা দীক্ষা করাবে। সেখানে যখন সরকারি স্কুলে শিক্ষা দীক্ষা হবে তখন এই ধরনের যারা টিচার যারা পয়সা দিয়ে তারা চাকরি পেয়েছেন, তারা শিক্ষা দীক্ষা কি মানে বা তাদের কি মান হতে পারে শিক্ষা দীক্ষা, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলবেন কি এটা প্রতিহিংসা রাজনীতি। একটা কোনো তদন্ত যেটা হচ্ছে, কোনো তদন্তের মধ্যে একটা তদন্ত বলুন যেখানে সরাসরি সিবিআই এসে কারো নামে এফআইআর করছে বা সরাসরি ইডি কারো নামে এফআইআর করছে, সবটাই কোর্টের অর্ডারের উপর হচ্ছে। তাহলে প্রতিহিংসা হচ্ছে কি বলে? এখন দিদিমণি বলছেন কোর্ট বিজেপি হয়ে কাজ করছে। যখনই প্রধানমন্ত্রী বললেন কি যদি কোনো যোগ্য শিক্ষক যাদের চাকরি গেছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি লিগ্যাল টিম করবে, তাকে আমরা লিগালি সাহায্য করব, তখনই দেখবেন বয়ানটা পাল্টে গেল। যে শিক্ষা দপ্তরে যারা অধিকারীরা বলতে শুরু করলেন ওএমআর তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সেকেন্ড অপশন আছে। ভাবুন, সরকারি দপ্তরের অধিকারী অফিসিয়ালি বলছেন কি অত লোক নিয়োগ বেআইনি হয়েছে, অত লোকের আইনসঙ্গতভাবে তাদের হয়েছে। একজনে চাকরি যদি ঘুষ নিয়ে ব্রাইব নিয়ে যদি দেওয়া হয়েছে, আপনার মনে আছে ওম প্রকাশ চৌটালা 10 বছর সাজা হয়েছে, 10 ইয়ার। এখন বয়সের জন্য অসুস্থ হওয়ার জন্য হয়তো তাকে হসপিটাল ট্রিটমেন্ট অনেক দিন ছিলেন, তারপরে ওকে কিছু কোর্ট ক্ষমা করেছে, কিন্তু 10 বছর সাজা হয়েছে। যেখানে প্রত্যেকটা চাকরি সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে, প্রত্যেকটা চাকরি সরাসরি ভাইপো ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে, প্রত্যেকটা চাকরি ওই কালীঘাটে কাকুর লেয়াজো করে চাকরি হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি বা মমতাজি দলের লোকেরা প্রতিহিংসা কথা কি করে বলতে পারে? একটা সরকার চলছে যেখানে নিচে থেকে উপর অবধি প্রত্যেকটা লোক চোর। একটা সরকার চলছে যেখানে কাউন্সিলর থেকে পেতি কাউন্সিলর যারা মানুষের ভোটে জিতেনি, এখানে কোনো কাউন্সিলর বলুন তো মানুষের ভোটে জিতেছে? ভোট দখল করে তারা জিতেছে। কোনো একটা পঞ্চায়েত মেম্বার ভোট মানুষের ভোটে জিতেনি, সবাই ভোট দখল করে জিতে। তারপরে ওরা বলছে আমরা নাকি জিতে যাব, আমরা নাকি অত সিট জিতবো, আমরা নাকি অত সিট। কত ধান কত চাল সামনে বুঝতে পারবে। 4 তারিখে রেজাল্ট আসবে তো বাংলায় দিদিমণি আপনার দল সিঙ্গল ফিগারে আসবে, সিঙ্গল ফিগার 3 নম্বরে আপনি থাকছেন। আপনার দল 3 নম্বরে যাবে দিদিমণি, লিখে রাখুন আপনি। আপনার দলে যারা এখন হয়তো একটা সময় ছিল সবাই বলতো সততা প্রতীক মমতা ব্যানার্জি, সততা প্রতীক তৃণমূল দলের লোকেরাও বলে না। এখন দলের লোকেরা বলে না, এখন সবাই বলে সারদা প্রতীক, সবাই বলে তোলাবাজি প্রতীক, সবাই বলে ধান চুরি প্রতীক, সবাই বলে কয়লা চুরি প্রতীক, সবাই কিন্তু অন্য এক্সাম্পল দিচ্ছে। ভাইপো ব্যানার্জি
মাঝে মাঝে বলেন আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেব, ওই স্টেজ করব, ফাঁসি বরণ করব যদি কোনো প্রমাণ হয়। ভাইবো ব্যানার্জির কাছে আমি বলি 22 কোটি টাকা সম্পত্তি আপনার জব্দ হয়েছে। কালীঘাটের কাকুর প্রায় সব সম্পত্তি ইডি জব্দ করেছে। আপনার জ্যোতিপ্রিয়া মল্লিকের সব প্রপার্টি জব্দ হয়ে গেছে। জ্যোতিপ্রিয়া মল্লিকের যারা আশেপাশে ছিলেন সবার প্রপার্টি জব্দ হয়েছে। যারা বিধায়করা চুরি করেছেন তাদের প্রপার্টি জব্দ হয়েছে। সারদা স্কেমে রোজ ভ্যালিতে প্রায় 3 লক্ষ কোটি টাকা রিকভারি করা হয়েছে। সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেছে। আজকে যারা একটা পুরো সাম্রাজ্যটাকে চুরির উপরে দাঁড় করিয়ে রেখেছেন, এর পরেও কিছু মানুষ যদি ভাবেন কি না মমতা ব্যানার্জি ভালো, কেন 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মাদের বোনদের যারা ইজ্জত নিয়ে খেলা করে তারা কি ভোট পাওয়ার যোগ্য আছে? 1000 টাকা দিয়ে আজকে মায়েরা দিদিরা বলুন তো, আপনাকে 1000 টাকা দিচ্ছে, তারপরে আপনার সম্মানহানি হচ্ছে, তারপরে 1000 টাকা দিয়ে একটা আপনার জেনারেশন টু জেনারেশন এরা থাকবে না। কিন্তু আজকে যেখানে আসাম গভর্নমেন্ট, কালকে আসাম মুখ্যমন্ত্রী বলে গেছে कि আসামে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 1 লক্ষ লোককে সরকারি চাকরি দিয়েছি। আপনি দিদিমণি একটা লোকের চাকরি আর দিতে পারছেন না, সব জায়গায় কন্ট্রাক্ট বেসিসে আপনার লোক, আপনি বাংলার মানুষের নিউ জেনারেশনকে রাজনীতিকভাবে সামাজিকভাবে